তবে আমরা আজকে নতুন একটা শুরু করব। কোনিকে কি সবকিছু দেখছিলা পরে? বই টই খুললে দেখছিলা, পড়ছিলা? উম ওকে। হ্যাঁ, তাহলে আজকে যদি আমরা এটা শুরু করি, আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টার নাম বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। বিস্তার পরিমাপ হচ্ছে 10.1 এ আছে এবং 10.2 তে আছে সম্ভাবনা। তো আমরা আগে সম্ভাবনা করব, প্রবাবিলিটি করব, তারপরে হচ্ছে বিস্তার পরিমাপ করব। ওকে, তাহলে শুরু করি। সম্ভাবনা হচ্ছে আমরা ওই যে তুমি উচ্চতর গণিত চ্যাপ্টারে 14 এই যা পড়ছো মোটামুটি সেগুলাই, জাস্ট একটু জিনিসপত্র নতুন নতুন আসবে আর কি। তো বেশিরভাগ ম্যাক্সিমাম জিনিসপত্র খুবই মিল মিল পাবা আর কি। তো প্রবাবিলিটির বা সংজ্ঞা তোমাকে আর নতুন করে কি দিব? হ্যাঁ, প্রবাবিলিটি কি করে? আচ্ছা, তোমার পূর্ববর্তী জ্ঞান দিয়ে তুমি আমাকে বলো তো, প্রবাবিলিটি বলতে তুমি কি বুঝো? এটা কি জিনিস, কি বোঝায়? বুঝতে পারছি কি? হুম হুম। হ্যাঁ, যে আমি যে এই ঘটনাটা মানে আমি যেটা নিয়ে কনসার্ন, হ্যাঁ, আমি যেটা নিয়ে কনসার্ন ওটা কি ঘটবে, কি ঘটবে না। মানে ওটার অ্যাকচুয়ালি সম্ভাবনা তোমাকে কোন একটা কিছুর অনিশ্চিত হওয়ার পরিমাপটাও দিচ্ছে, যে অনিশ্চয়তার পরিমাপ বা নিশ্চয়তার পরিমাপ দিচ্ছে। নিশ্চয়তার পরিমাপ বা অনিশ্চয়তার পরিমাপ। সামথিং কাইন্ড অফ লাইক দ্যাট। তো এরকম কিছু। তো এখন আমরা, এটা হচ্ছে সম্ভাবনার মেইন সূত্র, তাই না? তুমি যাই করো এটাতে তোমাকে আসতেই হবে। যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা হলো ঘটনাটির অনুকূল উপাদান সংখ্যা, মানে যেটা তুমি চাচ্ছ যে এটা ঘটবে, এবং সম্ভাব্য মোট উপাদান সংখ্যা, যে কি কি ঘটতে পারে। এটা হচ্ছে সবসময় কাজে লাগে এই সূত্রটা। তো এটা আমরা আগে থেকে জানি। এখন ধরো আমরা সবাই জানি যে ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে পসিবল যে আউটকাম সেটা হতে পারে 6টা। এখন তুমি চাচ্ছ যে ছক্কা উঠুক, মানে হচ্ছে ইয়া 6 উঠুক, তাহলে সেটা ওটা ঘটার মানে উপাদান কয়টা? একটাই, একভাবে হইতে পারে। সো সেটার প্রবাবিলিটি হচ্ছে 1/6। এখন এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? 1/6 আসলে কি বোঝাচ্ছে? যে আমি যদি 6 বার নিক্ষেপ করি তাহলে একবার আমার হচ্ছে ছক্কাটা উঠবে, এরকম কিছু? বুঝাইতে পারছি কি? মানে এটা তুমি যদি হিসাব করো যে 16.67%, তার মানে হচ্ছে আমি যদি 6 বার করি, 6 বার নিক্ষেপ করি তাহলে একবার তো আমার এটা উঠার কথা। তাই কি? তা কিন্তু না। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে কি হয় যে আমরা যদি 6 বার নিক্ষেপ করি, 6 বারের ১ বার কি আমরা এরকম করে ৬ পাই? এরকম হইতে পারে ৬ বার নিক্ষেপ করলাম, ৬ বার কি ১০০০ বার নিক্ষেপ করেও আমি আ ৬ পাচ্ছি না। মানে ১০০০ বার একটু বেশি বলে ফেললাম। ধরেন না ১০-২০ বার ফেললেও তো আমি ৬ নাও পাইতে পারি। তাহলে আমার প্রবাবিলিটি আমাকে যেটা বলল সেটা তো ভুল বলল। ৬ বারে ১ বার হবে। ব্যাপারটা এরকম না। প্রবাবিলিটি হলো জিনিসটা গড়ে হিসাব করে। গড়। গড় বলতে কি? যে আমি যদি উম কি বলছে এখানে 16% তাই না? 16% হচ্ছে আমার ওই ৬ ওঠার সম্ভাবনা। এখন আমি এই ছক্কাটাকে আমি যদি ধরো আ কি করি 16% বলছে তো। আমি যদি ধরো ১০০০ বার নিক্ষেপ করি ছক্কাটা, অনেক বেশি ১০০০ বার। তাহলে ১০০০ এর মধ্যে 16 পারসেন্ট যেহেতু, তাহলে কতবার আমার উঠার কথা? ১৬০ বার এরকম টাইপের, 167 টাইপের এতবার ছক্কা ওঠার কথা। তো তখন তুমি যদি করো যে ১০০০ বার তুমি নিক্ষেপ করলা, তখন দেখবা যে ১৬৭ বারের মতো বা এর কাছাকাছি আমি দেখতেছি ৬ উঠছে। হ্যাঁ? এখন আমি এই সংখ্যাটা যদি আরো বাড়ায় দিই, ধরো আমি আ ১০,০০০ বার নিক্ষেপ করলাম, তখন দেখবা যে ১৬৭০ টা বারের কাছাকাছি আমার হচ্ছে আ ছক্কা উঠতেছে।
বা আমরা অন্যভাবে যদি চিন্তা করি, ধরো কয়েন নিক্ষেপ করার কথা, যে হেড উঠবে নাকি টেল উঠবে। তো সেটার সম্ভাবনা আমরা জানি 2/হাফ আছে, 50%। তার মানে ২ বারে নিক্ষেপ করলে ১ বার হয়তো হেড উঠবে নাহলে টেল উঠবে। কিন্তু সেটা তো হয় না। এখন এটা কখন ভিজিবল হয় সম্ভাবনাটা? যদি আমি এটা ১০০০ বার নিক্ষেপ করি কয়েনটা। তাহলে দেখবা মোটে ৫০০ বারের কাছাকাছি, ধরো ৪৯৮ বা ধরো ৪৭৫ এরকম ভাবে হেড উঠতেছে আর বাকি বারে টেল উঠতেছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমি সংখ্যাটা যত বাড়াবো, মানে ঘটনাটা যত বেশি ঘটাবো, তত বেশি প্রবাবিলিটিটার মানে জিনিসটা কাজ করবে। এটাকে আমরা বলবো LLN, ল অফ লার্জ নাম্বার। অর্থাৎ তুমি ১০০০ বার করলাম না? এরপর আমি যদি ১০,০০০ বার করি, তাহলে দেখবা মোটে ৫,০০০ বারই হেড উঠছে। তারপর আমি যদি সেটা সংখ্যাটা আরো বাড়াইতে পারি, তাহলে ওটার যেই অ্যাকুরেসি রেটটা সেটা আরো বাড়বে আরকি। মানে প্রবাবিলিটির যে অ্যাকুরেসি রেটটা, যে বলতেছে যে 50% তোমার এটা উঠবে তুমি যদি করো। মানে ব্যাপারটা বুঝতে পারছি? এটা আমরা ১ বার ২ বার করলে হবে না। এটা যদি আমরা ওরকম করে বড় একবার বারবার করতে থাকি, তখন জিনিসটা এটা আ সত্য হবে এবং এটা যা বলতেছে সেটা কারেক্ট হবে। বুঝতে পারছো? হ্যালো? আচ্ছা। এখন এই আরকি। এটা আরকি সম্ভাবনা নিয়ে আমাদের ব্যাপারটা, যে সম্ভাবনা আসলে এখানে কাজে দিচ্ছে। যে আমি যখন বড় কিছু নিয়ে চিন্তা করব, মানে বেশিবার হচ্ছে কোন একটা ঘটনা আমি জানি বারবার ঘটবে। তো সেক্ষেত্রে আমি সম্ভাবনা বা প্রবাবিলিটি বের করে ওটার একটা জিনিস বের করতে পারি। ওকে? এটা গেল। আরেকটা উদাহরণ আমার মনে পড়তেছে। এটা আমি আসলে এটা একটা ভিডিওতে দেখছিলাম। এটা হলো যে কি যে ওই যে ক্যাসিনো থাকে না? ওই জুয়া খেলে যে ওই ওরকম, চিনো তো নাকি? ক্যাসিনোর নাম শুনছো কি আগে? হ্যাঁ। তো ক্যাসিনোতে কি হয় বলো দেখি? ওখানে হচ্ছে মানুষজন আ মানে ক্যাসিনোতে ওরা এমনভাবে সেট করে রাখে যে, যে খেলতেছে মানে কাস্টমার, ওর জেতার প্রবাবিলিটি হচ্ছে ধরো 30%। আর যে ক্যাসিনোর মালিক বা ওরা ওদের জেতার প্রবাবিলিটি হচ্ছে 70%। এভাবে ওরা ঠিক করে রাখে জিনিসগুলাকে, খেলাগুলো। তো যে জিততেছে মানে যে কাস্টমার, সে তার প্রবাবিলিটি হচ্ছে 30%, এ হচ্ছে 70%। এখন ধরে নাও 30% প্রবাবিলিটি হইলেও কোন কারণে ও জিতে গেছে, অনেক টাকা ও জিতে গেল। তার মানে আমাদের ক্যাসিনোর কি হলো? মানে মালিকের মানে ক্ষতি হলো। কিন্তু ও আসলে এটা দিয়ে কোন যায় আসে না। কেন? কারণ ওই যে ল অফ লার্জ নাম্বার, যে আজকে এই মানুষটা জিতছে 30% দিয়ে। কিন্তু আমি যদি এটা লং রান এ চিন্তা করি, যে আমার ক্যাসিনো তো অনেকদিন চলবে, অনেক মানুষ খেলবে। তো তখন দেখা যাবে যে ওই বললাম না, যখনই নাম্বারটা বাড়ায় দিব তখন ওইটার প্রবাবিলিটিটা আসলে ভিজিবল হবে। তখন দেখা যাচ্ছে যে ওই খেলাটা ১০,০০০ জন মানুষ খেলছে। তার মধ্যে হয়তো ৩০ মানে ৩,০০০ জন মানুষ জিতছে। সমস্যা নাই। কিন্তু ৭,০০০ বারেই ক্যাসিনো ওটা জিতবে। সো ওর সবসময় লাভ। ব্যাপারটা হচ্ছে এভাবে কাজ করে আরকি। হঠাৎ করে কেউ বড়লোক হয়ে গেছে, ওটা ক্যাসিনোর কোনো ইয়াই হচ্ছে না। কোনো সমস্যাই নাই। কারণ ওর ওখানে অনেকে খেলবে। সো ও সবসময় লাভে থাকবে আরকি। এজন্য ওই বিজনেসটা অত লাভের। মানে ওটা আসলে প্রবাবিলিটির একটা আসল ইয়া প্রয়োগ ক্ষেত্র। যে যেখানে প্রবাবিলিটিটা আসলে তোমাকে বলে দিবে যে আমার লাভই হবে যতবারই করো। এরকম। আচ্ছা। তো এখন আ এখন কিছু জিনিস পড়বো যেগুলো আগে থেকে তোমার জানা আছে। তো তুমি খালি আমাকে বলবা যে হ্যাঁ, এটা। ঠিক আছে? যেমন এই অঙ্কটা। এটা একটা যদি পড়ো, একটা থলেতে কি বলছে, একই ধরনের ৬ টি কালো, মানে একটা বাক্স বা থলে ধরো, একই ধরনের ৬ টি কালো, ৫ টি লাল আর ৮ টি সাদা মার্বেল আছে। থলে হতে আমি যদি একটা মার্বেল দৈর্ঘ্যভাবে নির্বাচন করি, তাহলে সেক্ষেত্রে লাল পাওয়ার সম্ভাবনা কত এবং কালো নয় এটা পাওয়ার সম্ভাবনা কত? এরকম অঙ্ক কি করছো না আগে? মানে 9-10 এ করাতে হইছে বোধহয়। তো কি বলছে, কালো বল আছে। ৬ টা হচ্ছে ব্লাক বল আছে। আর হচ্ছে ৫ টা লাল বল, রেড বল, আর হচ্ছে ৮ টা সাদা বল মানে হোয়াইট বল। এতগুলো আছে। বলছে যে কি আ লাল হওয়ার সম্ভাবনা কত? তো নিচে কি উপরে অনুকূল হওয়ার ঘটনা কত? ১ টা উঠাইতে বলছে।
তো কত হবে বলো? 5 মানে এইটা যদি করো। আর এই টোটাল কতগুলা বল আছে এখানে? 6 5 এ 8 6 14 আর 5 19। এটাই কি না? 19 হবে না? 19। তো এরকম। তো এটা কি আগে থেকে আমরা জানি না বলো? নতুন তো কিছু না এটা। তারপরটা বলো তো কি হবে? জলদি বলো। আজকে না কিছু পড়তে হবে। তারপরটা বলো, উত্তরটা বলো। তারপরে উত্তরটা কি হবে? 13/19, তাই না? তো আমাদের বলছে কালো নয়। কালো না হলে হয় হোয়াইট হবে নাহলে রেড হবে। তো সেটা হওয়ার সম্ভাবনা কত? 5 আর 8 যোগ করে 13। 13 ভালো। তো এইটা বলো। কোন একটি নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেল 65 জন প্রথম আলো পড়ে, আর 40 জন হচ্ছে ভোরের কাগজ, 45 জন জনকণ্ঠ, হ্যান ত্যান এত, এর মধ্যে থেকে একজন দুজন নির্বাচন করলো, তিনি প্রথম আলো পড়েন। এগুলা পারবা তাই না? এটা আর না করি। হ্যাঁ, এখন যেটা আর কি আমাদেরকে সম্ভাবনা করতে গেলে এই কয়েকটা সংজ্ঞা ভালো মতো করতে হবে বা জানতে হবে, কারণ এগুলো আমরা ইউজ করবো সামনে। প্রথমটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে বা দৈব পরীক্ষা কাকে বলে? কাকে বলে? যে যদি আমি কোনো একটা পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করি এবং সেটার ফলাফল গুলা কি কি হবে সেটা আমি আগে থেকেই জানি, কিন্তু কোনটা আসবে সেটা জানি না, তাহলে সেইটা হচ্ছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে দুইটা জিনিস আর কি দৈব পরীক্ষার ক্ষেত্রে মনে রাখতে হবে। যে এক নম্বর হলো যে মানে সকল ফলাফল আগে থেকে জানা আছে যে এটাই আসবে। যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল উপাদান আমি জানি যে এইটাই আসবে, আহ এটা একটা সত্য। আরেকটা হচ্ছে ২ নম্বর সত্যটা হলো যে সম্ভাব্য সকল ফলাফল আমার জানা আছে এবং কোনটা এক্সাক্টলি আসবে, কি ফল আসবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটা ২ নম্বর সত্য। তাইলে আমরা এটা বলবো র‍্যান্ডম এক্সপেরিমেন্ট। আমরা এই প্রবাবিলিটিতে এই র‍্যান্ডম এক্সপেরিমেন্টটাই করব। ঠিক আছে? এটা গেল। তারপর নমুনা ক্ষেত্র কি? যে কোন দৈব পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফলের সমমার্কে নমুনা ক্ষেত্র। এটা তো আমরা আগে থেকে জানি যে ওই দৈব পরীক্ষায় যে যতগুলো সম্ভাব্য ফলাফল হতে পারে সেগুলো সব আমরা নমুনা ক্ষেত্র। যেমন হচ্ছে কি ওই যে আমরা ডাইস কিংবা ছক্কা নিক্ষেপ করছিলাম ওখানে নমুনা ক্ষেত্র কি কি বলো দি? ডাইসের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র কি কি? ছক্কা ছক্কায় এই যে 1 2 3 4 5 6 এগুলো না? এগুলো না? এগুলো হচ্ছে নমুনা ক্ষেত্র। এরকম। আর যদি কয়েন নিক্ষেপ করি হেড আর টেল এটা নমুনা ক্ষেত্র। তো এটা আমরা জানি। হুম। আর নমুনা বিন্দু? নমুনা বিন্দু হলো নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপাদানকে আমরা বলতেছি নমুনা বিন্দু। এটা আমরা সবাই আগে থেকে জানি। আচ্ছা, কিছু হয়তো জিনিস জানবো না। আচ্ছা এরপর হচ্ছে ঘটনা। obviously যে নমুনা ক্ষেত্রে যেকোনো উপসেটকে ঘটনা বলে, যেমন একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের এখানে সংজ্ঞাটা যেটা দিছে আরকি। ঘটনা বলতে হচ্ছে আমরা যেটা ঘটবে আরকি। এটা সংজ্ঞা আর কি দিব? আর এখানে যেভাবে সংজ্ঞাটা দিছে যে নমুনা ক্ষেত্রে যেকোনো একটা উপসেটকে ঘটনা বলে। ঠিক আছে, এটাও সংজ্ঞাটা ঠিক আছে। যে আমরা জানি কোন একটা ডাইস নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হতে পারে ১ থেকে ৬। তো আমরা চাচ্ছি যে জোড় কতগুলো হবে? মানে ওই সংজ্ঞা অনুযায়ী যদি দেখো জোড় কতগুলো? তাহলে ওইটা হবে 2 4 6। তাহলে এইটা একটা ঘটনা। জোড় হওয়াটা এটা একটা ঘটনা। তো এটা একটা আবার সেট নমুনা ক্ষেত্রে। সো এইজন্য 2 4 6 হচ্ছে একটা ঘটনা, যেটা এখানে একটা উপসেট হচ্ছে নমুনা ক্ষেত্র। মানে আমরা যদি নমুনা ক্ষেত্রের রেসপেক্ট এ ঘটনাটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে এরকম। এটাও আমরা জানি। এরপর হচ্ছে সরল ঘটনা এবং যৌগিক ঘটনা। সিম্পল ইভেন্ট এবং কম্পাউন্ড ইভেন্ট। এটা কাকে বলে? এটা কি জিনিস? ধরো এটা যদি বুঝতে চাই এরকম এরকম ধরো একটা বাক্স রাখছি। এখানে হচ্ছে ধরো এখানে হচ্ছে একটা সাদা বল আছে, 1 হোয়াইট বল আর ৩ টা কালো। তো 1 একটা সাদা, সাদা না হোয়াইট আর ৩ টা কালো। ব্ল্যাক। তো এখানে যদি আমি বলি সাদা হওয়ার সম্ভাবনা কত? তো তখন তুমি কি বলবা? বলো? 4/1 তাই কি না বলো? হ্যাঁ? তাই কি না বলো?
তোমার নেটে কি প্রবলেম দেখা দিচ্ছে? আচ্ছা। তাহলে প্রথমটাতে 1/4, ঠিক আছে। তার মানে তুমি অনুকূলে কতগুলো যাবা, মানে তুমি যেটা চাচ্ছ সেটা একটাই আছে, দ্যাট ইজ ওয়ান হোয়াইট বল। পরেরটাতে যদি আমি বলি যে আমি এখান থেকে একটা উঠাবো, আহ, এখান থেকে একটা যদি উঠাবো, তাহলে সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত পরেরটা থেকে? সেটা কত হবে? পরেরটাতে বলো কত হবে? 2/3, 2/5। তো এইখানে হ্যাঁ, এইখানে হচ্ছে তোমার সম্ভাব্য ঘটনাটা কত? দুইটা আছে, আর ওখানে কয়টা? একটা। সো ওইটা আর কি, যে নিচেরটা যৌগিক, কম্পাউন্ড, আর এটা হচ্ছে সিম্পল। এটাই, এতটুকুই। একাধিক যদি অপশনস থাকে, মানে আমি যে ঘটনাটা চাচ্ছি সেটা একাধিক অপশনস আছে, যেমন এই যে জোর হওয়ার যে এটা কিন্তু একটা যৌগিক ঘটনা। তো এটুকুই, ঠিক আছে। এরপরে এরপরে আমরা পরস্পর হ্যাঁ, এরপরে যে সংখ্যাগুলো আসবে এগুলো একটু ভালো করে খেয়াল রাখিও, কারণ এগুলো দিয়ে আমাদের পরবর্তীতে একটা সূত্র বানাইতে হবে। পরস্পর বর্জনশীল বা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ অর ডিসজয়েন্ট ইভেন্ট। দুই বা ততোধিক, এটা কি জিনিস? পরস্পর বর্জনশীল ঘটনা জিনিসটা কি? আহ দুই বা ততোধিক দৈব ঘটনার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু না থাকলে ঘটনার সমূহ পরস্পরের বর্জনশীল ঘটনা বলে। ঠিক আছে? মানে হলো কি? মানে হলো কোনো কমন থাকবে না। ধরো এটা এ হওয়ার সম্ভাবনা, এটা বি হওয়ার সম্ভাবনা, আর টোটালটা হচ্ছে এস। সো এ আর বি এর মধ্যে কোনো কমন থাকবে না। মেইন কথা হলো কমন কিছু থাকবে না। এরকম যদি হয়, তাহলে ওই দুটো ঘটনাকে আমরা বলবো পরস্পর বর্জনশীল ঘটনা বা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। মানে ব্যাপারটা কিরকম? আমরা যদি ডাইসের কথা চিন্তা করি বা ছক্কার কথা চিন্তা করি, আমাদের নমুনা ক্ষেত্রটাতে কি কি ছিল? ওয়ান ছিল, টু ছিল, থ্রি ছিল, ফোর ছিল, ফাইভ ছিল, সিক্স ছিল। তো এখান থেকে আমি যদি বলি তোমাকে, কি বললাম, যে জোড় আর বিজোড়। জোড় হবে এবং বিজোড় হবে। তো জোড় হওয়ার ঘটনাগুলো কি কি? টু, ফোর, সিক্স, এটা। আর বিজোড় হবে মানে কি? ওয়ান, থ্রি, আর হচ্ছে কি ফাইভ। তো এই দুটার মধ্যে কমন কি কিছু আছে? এটা আর এটার মধ্যে কমন কি কিছু আছে? এটা জোড় হওয়ার, আর এটা হচ্ছে বিজোড় হওয়ার। কমন কিছু নাই। কমন যদি না থাকে তাহলে এই দুটা ঘটনা হচ্ছে বর্জনশীল ঘটনা কিংবা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। কমন থাকা যাবে না, তাইলেই হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি জিনিসটা? হুম, খুবই কমন কিছু থাকবে না, এটাই আর কি। দুটা ঘটনা হবে, বাট ওদের মধ্যে কমন কিছু নাই, এরকম। তাইলে হচ্ছে এটা আমরা বলবো ওই দুটো ঘটনা হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা, কোনো কমন পয়েন্ট থাকবে না, এটাই। তো এখন যদি আবার কেউ বলতো যে এটাই আমাদের নমুনা ক্ষেত্র, যে জোড় হওয়া তো এটা, আর আবার বললাম যে তিন দ্বারা বিভাজ্য। তো তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি কি বলবো? তিন দ্বারা বিভাজ্য হলে থ্রি হতে পারে, আর সিক্স, নাকি? তাহলে তুমি আমাকে বলো এই দুইটা ঘটনা কি বর্জনশীল হবে? হচ্ছে তিন দ্বারা বিভাজ্য। কেন না? কারণ এই দুটার মধ্যে কমন আছে, এই জন্য। ব্যাস এটুকুই, কমপ্লেক্স কিছু না। আর তাহলে অবর্জনশীল ঘটনা বা পরস্পর অবিচ্ছিন্ন ঘটনা বলতে কি বোঝাচ্ছে? যে কতগুলো ঘটনা এমন ভাবে হবে যেন যে কোনো দুইটি ঘটনা একত্রে ঘটবে, আর তাদের সাধারণ নমুনা বিন্দু থাকবে। হ্যাঁ, তাহলে ওইটাকে আমরা বলবো বর্জনশীল ঘটনা। মানে মেইন কথা হলো যে তোমার কমন থাকবে আর কি। দুটা ঘটনার মধ্যে কিছু নমুনা পয়েন্ট থাকবে, নমুনা বিন্দু থাকবে, যেগুলো দুইটার মধ্যেই আছে। তাইলে এটা হচ্ছে আমাদের ওই দুটো ঘটনাকে আমরা বলবো অবর্জনশীল ঘটনা। আমি কি বর্জনশীল বলছিলাম? অবর্জনশীল ঘটনা হবে। যেমন হলো এটা আর এটা আর এটা। এই যে ধরো এটা এ হওয়ার, এটা হচ্ছে বি হওয়ার, এবং এই দুইটা কমন পড়ে গেছে। তাহলে কমন থাকলে মানে এখানে কত কমন থাকবে, এটাই হচ্ছে কথা। কমন থাকবে।
কোন থাকলেই হচ্ছে আমাদের এটা অবর্জনশীল ঘটনা। তার মানে এইখানে এই যে জোড় হওয়া এবং ৩ দ্বারা বিভাজ্য এটা কি? অবর্জনশীল ঘটনা। ঠিক আছে কিনা বলো তো? হুম, ঠিক আছে। আচ্ছা। এরপরে তাহলে এটা একটু ভালো করে মনে রাখবা, কমন থাকবে না। তাহলে বর্জনশীল, কমন থাকবে অবর্জনশীল। এরপর হচ্ছে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা। কি বলছে যে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, বুঝতে পারতেছে নাম দেখে বোঝা যাচ্ছে যে একটা পরীক্ষণ করব, এখানে কোনো একটা ঘটনা ঘটা বা না ঘটা যদি অন্য কোনো ঘটনা দ্বারা প্রভাবিত না হয়, তবে তাদেরকে পরস্পর স্বাধীন আহ তাদেরকে পরস্পর স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা বলে। ঠিক আছে? যে উম, মানে কি বলবো যে একটার উপর একটা ডিপেন্ড করবে না। মানে আমি এখানে যদি একটা কয়েন নিক্ষেপ করি তাহলে এখানে হেড উঠতে পারে, টেল উঠতে পারে। এখানে যদি আমি একটা ছক্কা নিক্ষেপ করি এখানে 1 থেকে 6 পর্যন্ত আসতে পারে। তো এই ২ টা ঘটনা পরস্পর কি? স্বাধীন। এটার উপর এটা, এটার উপর এটা তো নির্ভর করতেছে না। তো স্বাধীন ঘটনার কনসেপ্টটা যেটা তুমি বুঝতেছো ওইটাই। যে একটার উপর আরেকটা নির্ভর করবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। যদি একটার উপর আরেকটা নির্ভর করতো তাহলে আমরা বলতাম যে ওটা একটা অধীন ঘটনা, যেটা পরেরটাতে আসতেছে আরকি। যে অধীন বা অনির্ভরশীল ঘটনা। ঠিক আছে? এটা কি বুঝা গেছে? যে একটার উপর আরেকটা নির্ভর করবে না। এবং ওইটা আমরা এ মানে প্রশ্নটা বা ঘটনাটা দেখলেই বুঝতে পারবো যে আসলে নির্ভর করবে কি করবে না। এরকম হয়তো সিচুয়েশন আসবে, ঠিক না? তো জাস্ট আমাদের এইটুকু মনে রাখলেই হলো। ঠিক আছে? হুম? এরপর হচ্ছে অধীন বা নির্ভরশীল ঘটনা। একটা পরীক্ষণে কোনো একটা ঘটনা বা না ঘটা বা ঘটা না ঘটা, এটা অন্য কোনো ঘটনার দ্বারা প্রভাবিত হয় বা একটি ঘটনা অপর একটি ঘটনার উপর নির্ভর, তাহলে আমরা বলব যে ওটা কি অধীন ঘটনা বা নির্ভ আ অনি ওই ২ টা পরস্পরের আ কি বা সরি, হ্যাঁ, ওই ২ টা পরস্পরের অধীন বা নির্ভরশীল ঘটনা। মানে ধরো যে একটা আমরা বললাম যে আ কি ১ থেকে ৫০ পর্যন্ত আ ৩ দ্বারা বিভাজ্য, ৩ দ্বারা ও ৫ দ্বারা বিভাজ্য। এরকম সংখ্যাগুলা প্রবাবিলিটি কত? তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে ওখানে প্রথমত ওটাকে ৩ দ্বারা বিভাজ্য তো হইতে হবে। তারপর ৫ দ্বারাও বিভাজ্য হইতে হবে। সো ঘটনাটা ঘটবে ৩ দ্বারা তো হইল, মানে ৩ দ্বারা ঘটনা ঘটলো। ৩ দ্বারা কি হইতে পারে আমরা বাইর করলাম। তারপর আবার দেখা লাগবে এগুলোর মধ্যে আবার ৫ দ্বারা কে আছে? তারা হবে আমার আ কাঙ্ক্ষিত, যেটা আমি চাচ্ছি। সো একটা আরেকটার উপর ডিপেন্ড করতেছে তো। সো এটা হচ্ছে আমাদের অধীন বা নির্ভরশীল ঘটনা। ঠিক আছে? হয়ে গেল। এরপর হচ্ছে নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা মানে কি? যে যেটা তুমি জানোই যে এটা ঘটবেই। মানে যাই হোক এটা না ঘটার কোনো নাই। যে এটা obviously ঘটবে। তাহলে সেটা নিশ্চিত ঘটনা। তাহলে আমাকে বলো নিশ্চিত ঘটনার probability কত হবে? 1, 5, 1। আচ্ছা আরেকটা জিনিস বলো, probability এটার রেঞ্জ কতটুকু? কত থেকে কত পর্যন্ত? কোনো একটা কিছু probability কি 2 হইতে পারে? 3 হইতে পারে? হ্যাঁ, 0 সহ 1, এটা রেঞ্জ হবে। অনিশ্চিত ঘটনা মানে কি? বুঝতে পারতেছো? যে অনিশ্চিত ঘটনা, আচ্ছা এটার probability বলো, একটু বুদ্ধি করে বলো। অনিশ্চিত ঘটনা something, এটা আমি জানি না যে এটা হবে কি হবে না। হতেও পারে, নাও হইতেও পারে। সো এটার probability টা কি হবে? আমি জানি না এটা কি। 0 কেন? 0 হলে তো আমি বলে দিচ্ছি এটা হবেই না। মানে এই যে নিচেরটা অসম্ভব ঘটনা যেটা। অনিশ্চিত, আমি জানি না। এটা হইতেও পারে, নাও হইতে পারে। সো এটার probability কি 0 থেকে 1 পর্যন্ত না?
ইকুয়াল 0 দেওয়া লাগবে। অনিশ্চিত তো তাহলে হচ্ছে অনিশ্চিত বলছে তো? আ অনিশ্চিত যেহেতু জিনিসটা না এখানে ওটা অনিশ্চিত যেহেতু বলছে মানে হচ্ছে ওটা আনসার্টেইন। আনসার্টেইন হলে ওটার আ কি বলবো? মানে 1 যদি আমি আ চিন্তা করি তার মানে ওটা হবে। ঠিক আছে? আমি ইকুয়াল হইতে পারে। ইকুয়াল দিলাম। অনিশ্চিত ঘটনা তো? সো 0 থেকে 1 এটা হইতেও পারে, না হইতে পারে। ওকে, ঠিক আছে। মানে ঘটনাটা অনিশ্চিত। অনিশ্চিত মানে না এটা হচ্ছে আ যেমন আমি যদি ধরে নাও 1 চিন্তা করি। তো এই 1 টা তো অনিশ্চিত না। 1 যদি হয় কোন কিছুর প্রবাবিলিটি তার মানে আমি জানি ওটা সিউর হবেই। অনিশ্চিত মানে হচ্ছে যে একদমই 1 হবে না। মানে হচ্ছে এটার হচ্ছে ইয়াটা হবে, এটা হবে। মানে 1 হবে না। 1 এর চেয়ে কম হবে বা 0 এর চেয়ে বেশি হবে। মানে এই অসম্ভব ঘটনা আর নিশ্চিত ঘটনার মাঝের কিছু একটা। এটা হচ্ছে অনিশ্চিত ঘটনা। মানে ধরো 50% আমি বললাম যে এটা হবে 50% কিন্তু 30%। তার মানে আ এক্সাক্টলি হবে এটাও বলতেছি না, আবার একদম হবে না ওটাও বলতেছি না। হওয়ার চান্স আছে। তো 0 থেকে 1 হবে এটা। ঠিক আছে? আর অসম্ভব ঘটনা মানে তো বুঝতে পারতেছো যে প্রবাবিলিটি হবে এখানে 0। এটা হবেই না, সম্ভবই না। ঠিক না? এটা। এরপরে পূরক বা পরিপূরক ঘটনা। এটাও বুঝতে পারতেছো যে কোন নমুনা ক্ষেত্রে গঠিত একটি ঘটনা A হ্যাঁ, আমি কি বললাম? অনিশ্চিত বলতে হচ্ছে মানে কি বলবো? এই অসম্ভব ঘটনা, নিশ্চিত ঘটনার মাঝামাঝি কিছু একটা আমাদের বলতেছে। ওই তো আমি যদি বলি 30% ধরো, প্রবাবিলিটি 30% তার মানে কি বোঝাচ্ছে? যে 30% হচ্ছে হইতে পারে, 70% হবে না। সো ওইটা অনিশ্চয়তা দিচ্ছে। আমি প্রবাবিলিটি যদি 0 বলে দিই, তাহলে ওটা কিন্তু অনিশ্চয়তা বলতেছে না। এটা হবেই না। প্রবাবিলিটি যদি 1 বলে দিই, তাহলে এটা তুমি জানো যে এখানে 1 ওটা এক্সাক্টলি হবেই। সো ওখানে তুমি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছ। বাট এর মাঝে যদি কোনো একটা হয়, তাহলে তখন তুমি এটা অনিশ্চিত। জানো না যে কি হবে। মানে আমি যখন বলব 50% প্রবাবিলিটি তখন তুমি বলবা যে আচ্ছা 50% হইতে পারে, 50% নাও হইতে পারে। তো ওইটা তোমাকে ওই কোয়েশ্চেন মার্কটা অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে এনশিওর করা লাগে। ঠিক আছে কি? আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা পুরো ঘটনা। পুরো ঘটনা বুঝতে পারতেছো যে তুমি যেটা চাচ্ছ কাঙ্ক্ষিত নমুনা ক্ষেত্রের মধ্যে তুমি তো কিছু একটা চাচ্ছ যেটা তুমি চাচ্ছ যে নমুনা ক্ষেত্রের মধ্যে যে জোড় আসার মধ্যে 2, 4, 6 এগুলো জোড় আসবে। সো এগুলা ঘটার সম্ভাবনা এত। তাহলে বাকি যেগুলা তুমি চাচ্ছ না ওগুলা ঘটার সম্ভাবনা কত? যেহেতু পুরাটাই 1 আ তাহলে ওগুলা ঘটার সম্ভাবনা কি হবে? পূরক ও বাকিগুলা ঘটনার সম্ভাবনা হচ্ছে ওটা হচ্ছে পূরক ঘটনা। মানে বাকিগুলো হবে পূরক ঘটনা। তুমি যেটা চাচ্ছ ওটা বাদ দিয়ে যেগুলা থাকতেছে ওটা হচ্ছে পূরক। কি বলল? কোন নমুনা ক্ষেত্রে ঘটিত একটি ঘটনা A হলে A নমুনা বিন্দু ব্যতীত নমুনা ক্ষেত্রের বাকি নমুনা বিন্দুগুলো নিয়ে গঠিত ঘটনাকে A এর পরিপূরক ঘটনা বা পূরক ঘটনা বলে। ঠিক আছে? আর পরিপূরক ঘটনার সম্ভাবনা আমরা জানি যে এটা হবে 1 মাইনাস আ P, P of A ঠিক না? এটা হবে মানে A ঘটার প্রবাবিলিটি হচ্ছে P of A। তাহলে পূরকগুলো হওয়ার প্রবাবিলিটি কি হবে? 1 মাইনাস P of A এটা হবে কিনা? এটা একটা ফর্মুলার মতো ফর্মুলাও আবার এটা দিয়ে আমরা অনেকগুলো এই সিঙ্গেল একটা চিন্তা দিয়ে অনেক কিছুই করা যায়। এটা আমরা করব সামনে। যে এটা ঘটবে আমি জানি। এটা না ঘটলে বাকিগুলা যে হবে ওগুলো হবে 1 মাইনাস P of A এর সমান। সো এটা দিয়ে আমরা অনেকগুলো করব। এটা বোঝাচ্ছে। সম্পূরক ঘটনা। সম্পূরক ঘটনা আবার কি জিনিস? কোন দৈব পরীক্ষা হতে প্রাপ্ত নমুনা ক্ষেত্রে S ও K সংখ্যক বর্জন ঘটনা নমুনা ক্ষেত্র S ও K সংখ্যক বর্জন ঘটনা A1, A2, A3 AK কে সম্পূরক ঘটনা বলে যদি এটা হয়। এটা। আচ্ছা, কি বলছে এটা দেখো।
বলতেছে যে সম্পূরক ঘটনা হচ্ছে কোনটা, যে নমুনা ক্ষেত্রের মধ্যে যে ঘটনাগুলো থাকবে A1, A2, A3, এগুলো হচ্ছে এগুলো যদি ইউনিয়ন নেওয়া হয় তাহলে সেটা হবে S, আর যদি ইন্টারসেকশন নিই তাহলে ফাঁকা সেট হবে। আচ্ছা দাঁড়াও বলি। আচ্ছা, মানে হলো কিরকম বলা যায় যে আহ, A1, A2, A3, AK, ঠিক আছে? সো এগুলা হচ্ছে এক একটা বর্জনশীল ঘটনা। মানে A1 একটা A1, A2, A3 এগুলো হচ্ছে পরস্পরের বর্জনশীল ঘটনা। তার মানে কি এগুলোর মধ্যে কোনো কমন ইয়া নাই, উপাদান নাই, ঠিক আছে? কমন উপাদান। সো এগুলাকে যদি ইন্টারসেক্ট করা হয় তাহলে ফাঁকা সেট পাওয়া যাবে, খুবই অবভিয়াস। এটা একটা শর্ত, এটা শর্ত এক, ধরো। 2 নম্বর শর্তটা হলো এই সবগুলাকে যদি যোগ করি, ইউনিয়ন করা মানে কি যোগ করা, তাহলে টোটাল নমুনা ক্ষেত্র এসটা পাওয়া যাবে। বুঝতে পারছি? সো প্রাপ্ত নমুনা ক্ষেত্রটা যদি এস হয় এবং কে সংখ্যক যদি আমার বর্জনশীল ঘটনা থাকে, দ্যাট ইজ A1, A2, A3 করে করে কে পর্যন্ত, তাহলে এই সবগুলো যোগ করে যাতে আমি নমুনা ক্ষেত্রটা পাই এস, এবং এগুলোর মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে আমরা এইগুলাকে একটাকে আরেকটা সম্পূরক ঘটনা বলবো। বুঝতে পারছি? মানে পুরো ঘটনাটাই জাস্ট বলছে যে ওই সবগুলো ঘটনা হতে হবে বর্জনশীল ঘটনা আর কি। মানে কমন কোনো কিছু থাকা যাবে না। বাকি তো বুঝছো। মানে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, দাঁড়াও। 1, 2, 3, 4, 6। হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি একটু অফ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হলো সম্পূরক ঘটনা। যেটা তোমার বলছিলাম যে আমি যদি একটা সিম্পল একটা উদাহরণ নিই, ধরো আমি ওই যে সবখানে ব্যাপারটাই ধরলাম। তো সেখানে আমাদের কি আছে, 1, 2, 3, 4, 5 আর 6। তো আমি একটা সেট নিলাম, একটা ঘটনা হচ্ছে 1, 3, 5, মানে বিজোড়। আর একটা ঘটনা নিলাম হচ্ছে 1, 2, 2, 4, 6 জোড়গুলা। তো এই 2, 4, 6 আর এই 1, 3, 5 জোড় আর বিজোড় হওয়ার যে ঘটনা, এগুলো হচ্ছে সম্পূরক ঘটনা। কেন? কারণ এই দুটাকে যোগ করলে নমুনা ক্ষেত্রটা পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ 1, 2, 3, 4, 5, 6, এবং এগুলোর মধ্যে কোনো কমন নাই। তো এই দুইটা সত্য যদি মিট করে তাহলে সেটা সম্পূরক ঘটনা। বুঝা গেছে? এখন যদি কেউ এখানে 1, 3, 5 নিছে, আবার এখানে ধরো নাও 3 দ্বারা বিভাজ্যতাও নিছে, দ্যাট ইজ 3, 6, তাহলে এই দুটো ঘটনাকে আবার আমি সম্পূরক ঘটনা তো বলতে পারবো না। কারণ এগুলোকে যোগ করে তো আমি নমুনা ক্ষেত্রটা পাচ্ছি না, আবার এইগুলোর মধ্যে একটা কমনও আছে। অর্থাৎ বর্জনশীল তো না এরা। সো এই জন্য বলছি বর্জনশীল হতে হবে, মানে কোনো কমন থাকা যাবে না, এবং যোগ করে যাতে নমুনা ক্ষেত্রটা পাওয়া যায়, তাহলেই সেগুলো হচ্ছে সম্পূরক ঘটনা পরস্পরের। বুঝতে পারছি? এরপর হচ্ছে সম্ভাবনা ঘটনা। ঠিক আছে, সম্ভাবনা ঘটনা কোনগুলো? ওই একই, যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে আমি যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে 1 থেকে 6 আসতে পারে। আমি যে কোনো একটা সংখ্যা আসার সম্ভাবনা যদি বের করি, যে P(1) কত হবে? 1/6। P(2) কত হবে? 1/6। P(3) 1/6। সবগুলোরে 1/6, 1/6 মানে সম্ভাবনাগুলো। তাহলে এই জন্য এই প্রত্যেকটা ঘটনা সমসম্ভাব্য ঘটনা, ঠিক না? এটা। বাট আমি যদি এরকম যদি চিন্তা করি, এই যে এখানে হচ্ছে ধরো না 3টা ব্ল্যাক বল আছে আর 2টা হোয়াইট বল আছে। আমি যদি বলি ব্ল্যাক বল হওয়ার সম্ভাবনা কত, দ্যাট ইজ 3/5, আর হোয়াইট বল হওয়ার সম্ভাবনা কত, দ্যাট ইজ 2/5। তো এই দুটো তো পরস্পর সমান না। তো এরা আবার সমসম্ভাব্য সম সমস কি সম্ভাবনা ঘটনা বলতে পারবো না। ঠিক আছে? তো যা নাম করতেছো সেটাই আর কি অ্যান্সার। এখানে বোঝার তো অত কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। তো অনেক কিছু আমরা অনেকগুলো সংজ্ঞা দেখলাম যে এই সংজ্ঞাগুলো এগুলো আমাদের কাজে লাগবে।
বেসিক হিসেবে। যাতে করে আমার যখন ম্যাথ প্রবলেম গুলো আমরা করব তখন জিনিসগুলো সহজেই আলাদা করতে পারি বা বুঝতে পারি। এখন হচ্ছে আমাকে এইটা যে প্রশ্নটা আছে এটার উত্তরটা বলে দিই কি হবে? আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাস সিলেট শহরে ১৬ দিন বৃষ্টি হয়। কোন ১৬ দিন হবে জানি না। ১৬ দিন বৃষ্টি হবে। তাহলে ১২ জুলাই এই ডেটটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? জুলাই মাসে বলো ৩১ দিন বোধহয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আমি বললাম এই প্রশ্নের অ্যান্সার কি? হ্যাঁ, অ্যান্সার কি? 16/31। আচ্ছা 1/31 কেন হইল না? কিন্তু ১২ জুলাই একদিনের কথা বলছি। হুম, হুম। তাহলে ওইটাই আরকি। এখানে 1/16 হবে না। এখানে ১৬ দিন যেহেতু বৃষ্টি হবে, সো ১৬ টা উপরে থাকবে। আর হচ্ছে ৩১ টা নিচে থাকবে। সো ওই ১২ জুলাই, ১২ জুলাই কেন? যেকোনো দিন, এনি ডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 16/31 ঠিক না? এই আরকি। এরপরে আমরা পড়ব সম্ভাব্যতার সংযোগ সূত্র। সম্ভাব্যতার সংযোগ সূত্র। আচ্ছা কি বলে? এটা কি করবে? সংযোগ সূত্র মানে হচ্ছে ২ দিন হওয়ার, তাই না? হ্যাঁ, ২ দিন হওয়ার যদি বলতো ধরো ১২ আর ১৩ জুলাই বলল কিংবা ১২ আর ১৭ জুলাইও বলতে পারত, তাই না? তাহলে তোমার অনুকূল ঘটনা তখন কি, কি হইতো বলো? মোট তো ৩১ দিন, সেটা তো জানি। তুমি চাচ্ছ কি বৃষ্টি হবে, ১৬ দিন বৃষ্টি হবে। এখন তুমি চাচ্ছ ২ দিন বৃষ্টি হবে এরকম বা হ্যাঁ, তাহলে এখন কি অনুকূল ঘটনা কি হবে ওটা বলো? কি করে যেতে পারে? ১২ আর ১৩ জুলাই কেমনে করবো এটা? কি মনে হচ্ছে কি হবে? আচ্ছা দেখো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো এটা নাকি? যে 16/31 তাই না? এটাই তো মানে পুরা মাসে তো ১৬ দিন বৃষ্টি হয়। তাহলে ৩১ দিনে হচ্ছে এরকম ১৬ হবে। তো একদিন ধরে নাও বৃষ্টি হয়ে গেল। ১২ জুলাই বৃষ্টি হয়ে গেছে। সো হচ্ছে এরপরে আমাদের কি আসে? যে আরেকদিন বৃষ্টি হবে এটার সম্ভাবনা কত? তাহলে ওইটা কিভাবে করব বলো? চিন্তা করো। তাহলে এই যে ১২ জুলাই বৃষ্টি হলো, তারপর যে ১৩ জুলাই বৃষ্টি হবে, এই ২ টা ঘটনা কি পরস্পরের সাথে রিলেটেড নাকি রিলেটেড না? এটা বলো। আ আচ্ছা, আচ্ছা আমাকে বলো এটা কি স্বাধীন ঘটনা হবে নাকি অধীন ঘটনা হবে? এটা বলো। হ্যাঁ, অধীন ঘটনা। কারণ একটা দিন বৃষ্টি হয়ে গেলে তো পরে আর ইয়া হবে না মানে পরের দিন ওটা ইয়া করতে পারবে না। সো ওডিন ঘটনা যদি হয়ে যায় তাহলে পরে আ এখানে তাহলে পরের যেটা আরকি ১৩ জুলাই বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটা কত হবে? তোমার একটা দিন তো কমে মানে ৩১ জুলাইয়ের মধ্যে তোমার এখন দিন আছে ৩০ টা। বা তুমি আসলে যেটা চিন্তা করতে পারো কিভাবে করবা? ধরে নাও ১২ জুলাই বৃষ্টি হয়ে গেছে। সো ১২ জুলাই যদি বৃষ্টি হয়ে যায় তো তুমি জানো এখন হচ্ছে বৃষ্টি হবে কি ১৫ দিন বৃষ্টি হবে আর। তাই না? তুমি একদিন তো বৃষ্টি হয়ে গেছে। তো ওই যেই ১৫ দিন বৃষ্টি হবে, ওই ১৫ দিনের মধ্যে একটা দিন হবে ১৩ জুলাই। হবে কিনা বলো? তুমি জানো যে ১২ জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা 16/31 ঠিক আছে। এখন
না, যেকোনো দিন ধরতে পারো। যেকোনো একটা দিন বৃষ্টি হইছে। সো দ্যাট ইজ প্রবাবিলিটি 16/31। এখন আমি বললাম যে আরেকটা দিন বৃষ্টি হবে। তো সেই দিনটা কি এই ১৬ দিনের মধ্যে থাকবে না? মানে কি বলে? ১৬ দিনের মধ্যেই তো থাকবে বোধহয়। হ্যাঁ, ১৬ দিনের মধ্যে থাকলে ১৬ দিন না ১৫ দিন। মানে একদিন যদি ধরে নিই তাহলে হ্যাঁ ১৫ দিনের মধ্যে থাকবে। হ্যাঁ। সো বাকি ১৫ দিনের মধ্যে একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে না ১৫ দিনই তো বৃষ্টি হবে। সো আসলে তাহলে কি হচ্ছে? 15/31 নাকি? 15/30 হুম, এটাই। আর এটা হচ্ছে গুণ হবে তাইলে। গুণ করতে হবে। এরকম কিছু একটা হতে পারে। হুম, এরকম কিছু একটা হতে পারে। তবে এটা আমরা দেখে নিবো। দেখবো আমরা একটু গুণন সূত্র পড়বো সামনে। ওটা পড়লে হয়তো আরো বুঝতে পারবা। ওটা দেখি। আচ্ছা সংযোগ সূত্রটা কি হবে তাহলে? সংযোগ সূত্রটা কি জিনিস? এটা হচ্ছে ধরো আমরা ভ্যান চিত্র আঁকাবো এরকম। ধরো কোনো কিছু A আ ঘটবে এরকম কিছু একটা আর B ঘটবে এরকম কিছু কিছু একটা এখানে মাঝখানে কমন আছে। আর টোটাল হচ্ছে S এরকম। ঠিক আছে? তো আমাকে বলো A আর B যে ঘটার যে ঘটনাটা সেটা কি বর্জনশীল নাকি অবর্জনশীল? অবর্জনশীল কেন? কমন আছে, তাই না? হ্যাঁ। তো আমরা সেট থিওরি থেকে এটা বলতে পারি না? যে নাম্বার অফ A ইউনিয়ন B is equal to number of A plus number of B minus number of A intersection B. এই সূত্র তো আমাদের জানা আছে নাকি? হ্যাঁ, জানা আছে। আচ্ছা। এরপরে আমি যদি প্রবাবিলিটি বের করতে চাই। আচ্ছা এই জিনিসটা কি বলতো? এটা কি বলতেছে? যে অথবা A ইউনিয়ন B মানে হচ্ছে অথবা A or B, A or B, নাম্বার অফ A or B অথবা। মানে অথবা বলতে কি বোঝায় বলতো? যে অন্তত একটা। মানে অন্তত একটা। যে A আর B এর মধ্যে অন্তত একটা থাকবে। ২ টাও থাকতে পারে কিন্তু অন্তত একটা হইতে হবে। মানে অ্যান্সার 1 ও হতে পারে। মানে A আর B এর মধ্যে ২ টাই হইতে পারে অথবা A ও থাকতে পারে, B ও থাকতে পারে। একটা থাকতে হবে অথবা এইটা বোঝাচ্ছে। তো আমরা এইটা বের করতেছি যে A আর B এই ২ টা ঘটনা যদি অথবার মাধ্যমে রিলেটেড হয়, যে একটা হইলেই হলো, অন্তত একটা হইলেই হলো, ওইটা বের করার চেষ্টা করতেছি। তো তাইলে এখন আমি কি করব? এই পুরোটাকে নাম্বার অফ এজ দ্বারা ভাগ করে দেব। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত নাম্বার অফ A ইউনিয়ন B যে A আর B এর মধ্যে যেকোনো একটা। আর এটা টোটাল নাম্বার অফ এস। নাম্বার অফ A এখানে শুধু A কতগুলা? এখানে টোটাল নাম্বার অফ এস। তাহলে এটা কি পাওয়া যাবে? প্রবাবিলিটি পাওয়া যাবে A অথবা B এর। আর এটা প্রবাবিলিটি পাওয়া যাবে A এর। এখানে প্রবাবিলিটি পাওয়া যাবে B এর। আর এখানে প্রবাবিলিটি পাওয়া যাবে A ইন্টারসেকশন B এর। এইটা প্রবাবিলিটি পাওয়া যাবে। তাহলে এখানে যে সূত্রটা তুমি সূত্রের মতো একটা কিছু দেখতে পাচ্ছ এটা হচ্ছে আ আ আমাদের একটা সূত্র। যে A অথবা B ২ টা ঘটনা A আর B এই ২ টা অথবার মাধ্যমে যদি রিলেটেড হয়, তাহলে এটা ঘটনার সম্ভাবনা হচ্ছে কি শুধু A ঘটনার সম্ভাবনা এবং শুধু B ঘটনার সম্ভাবনার যোগফল, বিয়োগ হচ্ছে এদের কমন হওয়ার সম্ভাবনা বিয়োগ করতে। ঠিক আছে? তাহলে এই A অথবা B এই যে A ঘটনা এবং B ঘটনা এই ২ টা কি ঘটনা বলছিলাম? অবর্জনশীল ঘটনা। তাহলে অবর্জনশীল ঘটনা হলে আ A অথবা B এর প্রবাবিলিটি বের করার সূত্র হচ্ছে এটা। এখন যদি জিনিসটা বর্জনশীল হয় এটা তো অবর্জনশীলের জন্য আমি সূত্রটা প্রমাণ করলাম। অবর্জনশীল। অবর্জনশীল হলে এটা হবে। বর্জনশীল হলে জিনিসটাতে কি পরিবর্তন আসবে বলতে পারবা?
অবর্জনশীল হলে অবর্জনশীল হলে এইটা বাদ যাবে। মানে অবর্জনশীল মানে A আর B ঘটনা ধরো অবর্জনশীল আছে। হ্যাঁ? তাহলে আমি বের করতে যাচ্ছি A আর B অথবা বের করতে যাচ্ছি এটা প্রবাবিলিটি। তাহলে এটার প্রবাবিলিটি কি হবে? A এর প্রবাবিলিটি যোগ হবে, B এর প্রবাবিলিটি যোগ হবে শেষ। কারণ ওখানে তো আর এটা নাই, এটা তো ফাঁকা সেট। বর্জনশীল হলে তো এই দুটোর মধ্যে কমন কিছু নাই না? তাহলে জাস্ট ওই সূত্রে ওটা 0 করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কিসের সূত্র? বর্জনশীল যদি হয় ঘটনা দুইটা A আর B। কোথায়, কোথায়? ও সরি, সরি। আরে ভুলে লিখে ফেলছি। ইউনিয়ন। হুম, বুঝতে পারছি। তাহলে বর্জনশীল হলে তাহলে অথবার যদি কেস হয়, ২ টা ঘটনা অথবা মাধ্যমে রিলেটেড একটা হলেই হলো। তাহলে ওদের প্রবাবিলিটি বের করার সূত্রটা হচ্ছে A এর প্রবাবিলিটি কত, B এর প্রবাবিলিটি কত, বিয়োগ A ইন্টারসেকশন B এর প্রবাবিলিটি। মানে কমন যেটা হবে কমন কেসটা সেটার প্রবাবিলিটি কত সেটা বিয়োগ করা হয়। তাইলে আমরা অথবারটা পাই যাই। যদি ঘটনা ২ টা হয় অবর্জনশীল, কমন থাকে তাহলে। কিন্তু যদি কমন না থাকে বর্জনশীল ঘটনা হয়, আমরা বুঝতে পারি যে আচ্ছা এই দুটোর মধ্যে কোনো কমন নাই। তাহলে জাস্ট কি করে দিতে হবে A অথবা B এর কেসে প্রবাবিলিটি বের করার সূত্র কি এই ২ টোর যোগফল। ব্যাস। বুঝতে পারছি? এরপরে আমি কি লিখছি? হ্যাঁ, গুণন সূত্র। এখানে থেকে শুরু। গুণন সূত্রের ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, গুণন সূত্রটা কি? যে গুণন সূত্র পড়ার আগে আমাদেরকে নোটেশনের সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে কি? এইটা B, A by B এটা একটা নোটেশন। এটা মিন করতেছে probability of A when B already happened. Okay. আর আমি যদি এটা উল্টাটা বলি তাহলে এটাও একই জিনিস probability of B when A already happened. মানে ২ টা ঘটনা ঘটবে এবং ২ টা যদি নির্ভরশীল হয়, মানে একটার উপর আরেকটা নির্ভর করে, মানে কঠিন ঘটনা, অধীন ঘটনা যদি হয়, তাহলে probability of A by B এটা বলতেছে যে আচ্ছা B হয়ে গেছে, B already happened. So এখন A কত কি হবে সেটা probability দিবে P of A by B। আর P of B by A বলবে যে A অলরেডি হয়ে গেছে, তো এখন B ঘট এই যে ঘটনাটা এটা হওয়ার probability টা কত? এইটা মিন করতেছে। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে এটা বের করব। এই ২ টা জিনিস বের করব। ধরো আমি বের করতে যাচ্ছি P of A by B এটা কত? ঠিক আছে? P of A by B কত? তো এটা কিভাবে বুঝবো? আমাদেরকে একটা ঘটনা বা একটা কিছু উদাহরণ নেওয়া লাগবে। যেমনটা হচ্ছে ধরো ৫০ জন আছে। ৫০ জনের মধ্যে হচ্ছে ২০ জন হলো ফুটবল খেলে, ১৫ জন ক্রিকেট খেলে, আর কি বলবো? আর ধরো ১৫ জন আছে বোথ। ২ টাই খেলে আরকি। ৩০ জন ফুটবল খেলে, ১৫ জন ক্রিকেট খেলে আর ১৫ জন বোথ ২ টাই খেলতে পারে বা ২ টাই খেলে। তো আমি যদি বের করতে চাই যে আ ধরো আমি বললাম যে কিরকম? যে
ক্রিকেট খেলতে পারে, আমি বললাম যে একজন আছে, একজন প্লেয়ার যে ফুটবল অলরেডি খেলে, এটা আমি জানি। ঠিক আছে? এটা আমার জানা আছে যে সে ফুটবল খেলে। এখন আমি জানতে চাচ্ছি সে ক্রিকেট খেলবে, এটা হওয়ার সম্ভাবনা কত? মানে একজনকে পিক করলাম। পিক করে আমি বলতেছি যে আচ্ছা এ তো ফুটবল খেলে, এ জানে, আমি জানি। তো এখন এ যে ক্রিকেট খেলবে, এটা হওয়ার প্রবাবিলিটিটা কত সেটা কিভাবে বের করব? ঠিক আছে? বুঝতে পারছি কি? ফুটবল খেলে আমি জানি, এটা আমার জানা আছে। ক্রিকেট খেলবে, এইটা হওয়ার প্রবাবিলিটি কত সেটা জানতে চাচ্ছি। তো এখন দেখো এটা কিভাবে বের করতে পারি? যে ও যে মানে আ ফুটবল যে খেলবে, এটা টোটাল কতজন? ২০ জন, তাই না? তাহলে নিচে ২০, যেহেতু আমি এখানে একজনকে বলছে যে ফুটবল খেলে, এখন ফুটবল যে খেলে ওটা ২০ জনের মধ্যে একজন হবে, ২০। আর ১৫ জন, এখন হচ্ছে কথা হলো যে ক্রিকেট খেলবে এটা কিভাবে বুঝতে পারব? তো আমি কি জানি না যে ১৫ জনই এই ১৫ জন আছে যারা বোথ খেলে। তো আমি জানি ২০ জন হচ্ছে ফুটবল খেলে, এই ২০ জনের মধ্যে একজন নিছি, ও যে ফুটবল খেলতে জানি, সো এখানে নিচে 20 আর উপরে ১৫। দেখো এটা কি বোঝা যাচ্ছে? আমি একটু সংখ্যাগুলো চেঞ্জ করে দিই, দাঁড়াও। এটা এরকম করে দিই। এটা হচ্ছে ১৭ আর এটা হচ্ছে ১৩ ধরে। এরকম করো। এটা তাহলে ১৩ হবে আরকি, ১৩। মানে আমি একজনকে পিক করলাম। পিক করে আমি জানি যে সে ফুটবল খেলে। সো ফুটবল খেলবে আমরা জানি। ফুটবল খেলে ২০ জন। সো আমি ২০ নিচে নিলাম। এখন ক্রিকেটও খেলবে এরকম কিভাবে বুঝতে পারব? যে যারা বোথ খেলে ও তো ক্রিকেটই খেলে নাকি? সো ওখানে ১৩ দিয়ে দিলাম। বুঝোনি জিনিসটা? তাইলে পাই যাচ্ছি। আচ্ছা, এটা বুঝে গেলে তাহলে এটা বলো তো এটা কি হবে? ধরো আমি বললাম যে ১০০ জন আছে। ১০০ জনের মধ্যে হচ্ছে ধরো ৬০ জন আছে যারা হচ্ছে চা খায়। আর হচ্ছে ৩০ জন আছে যারা হচ্ছে কফি খায়। আর ১০ জন আছে যারা হচ্ছে ২ টাই খায়, দুটোই। তো আমি ধরুন আমি যদি আ তোমাকে প্রশ্ন করি যে একজনকে বাইর করলাম, সে কফি খায় এটা আমি জানি। সে কফি খায়, এটা নোন, জানাই আছে আমার। কফি খাবে। এখন সে চা খাবে কিনা এটার প্রবাবিলিটি কত? এটা বলো দেখি কি হবে? সে কফি খায় এটা আমি জানি। সে কফি খায়। মানে সংখ্যায় বলো কত আসবে আরকি। মানে একদম ভাগ, ভাগ করিও না। নিচে কত বসাবো? নিচে কি 30? হ্যাঁ, হুম, হ্যাঁ, ওটাই আরকি। যে কফি খায় এটা আমি জানি। সো নিচে 30 হবে, বুঝতে পারলাম। সবাইকে নেওয়ার দরকার নেই। যারা কফি খায় তাদেরকে নিবো। আর এখন সে চাও খাবে। এই ১০ জন যে আছে এর মধ্যে তো যারা চা খাবে ওরাও আছে। সো উপরে 10। সো এইটা যদি আমরা সেই হিসেবে করি যে P of A by B, B already happened. সো নিচে কি হবে? নাম্বার অফ B এর প্রবাবিলিটি। মানে ওই যে এখানে ওই যে অলরেডি যেটা হয়ে যাচ্ছে, নাম্বার অফ B। আর উপরে কি ছিল? ওই দুটোর মানে A আর B এর যে কমনটা। সো নাম্বার অফ A ইন্টারসেকশন B। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? এটাই তো করতেছিলাম। যেটা অলরেডি হ্যাপেন্ড ওটা নিচে। আর যেটা কমন ওইটা উপরে। সো এইটা। সো এখন এখান থেকে আমি যদি NS টোটাল নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাচ্ছি P of A ইন্টারসেকশন B, আর এটা হচ্ছে P of B। P A অলরেডি এটা। তাহলে সূত্রের মতো একটা যদি আমি নিয়ে আসার চেষ্টা করি তাহলে হচ্ছে P of A intersection B is equal to P of B into P of
এ বাই বি। এখন ইন্টারসেকশন মানে কি? বাংলাতে যদি বলি ইন্টারসেকশন মানে কি? আচ্ছা আগে সূত্র দুটো লিখে নিই। তাহলে আমরা পাইলাম পি এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি দুটা ঘটনা, এই দুটার মধ্যে ইন্টারসেকশন করলে প্রবাবিলিটিটা বের হচ্ছে পি অফ বি এর প্রবাবিলিটি ইন্টু পি অফ এ বাই বি এর প্রবাবিলিটি। তাহলে সেম ভাবে আমি যদি এটা করি, পি অফ এ এর প্রবাবিলিটি ইন্টু পি অফ বি বাই এর প্রবাবিলিটি। তাহলে ইন্টারসেকশন, তাই না? ইন্টারসেকশন আসলে কি বলে বলতো? এবং বলতেছে না? এবং এ আর বি দুটাই হবে, এ আর বি দুটাই হবে, মানে এবং দ্বারা যদি রিলেটেড হয় দুটা ঘটনা, এটা হবে এবং এটা হবে, তাহলে তখন আমাদেরকে এই দুটো সূত্র ইউজ করা লাগে। কি জানা লাগবে? পি অফ এ, ধরো পি অফ এ কত, এবং এ অলরেডি হ্যাপেন হয়ে গেলে পি অফ বি কত, এইটা জানা লাগবে। ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে এবং, যদি দুটো ঘটনা ইন্টারসেক্ট বলে বা এবং দ্বারা রিলেট করা যায়, তাহলে তখন আমরা এই দুটো সূত্র ইউজ করবো। যে প্রথম ঘটনা হওয়ার প্রবাবিলিটি, তারপরটা প্রথম ঘটনা হয়ে গেছে, তারপরে দ্বিতীয় ঘটনা হওয়ার প্রবাবিলিটি কত, এই দুটো গুণফল, গুণ করতে। তো এখন হচ্ছে, এখন আমরা যদি আমরা তো কি ধরছিলাম বলতো? এখানে এ আর বি কি ছিল? এ আর বি, যখন এ আর বি কি ছিল? অধীন, অধীন আর কি। একটা হইলে আরেকটা হতো, মানে অধীন ছিল, স্বাধীন কোনো ঘটনা না, একটার উপর একটা ডিপেন্ড করতেছিল আর কি। এখন এ আর বি যদি স্বাধীন হয়, তাহলে তুমি বলো পি অফ এ, এটার প্রবাবিলিটিটা কত হবে? এ আর বি স্বাধীন, মানে একটার উপর একটা ডিপেন্ড করতেছে না। তাহলে এটা কি বলতেছিল? এটা বলতেছিল এ অলরেডি হ্যাপেন, তখন বি হওয়ার প্রবাবিলিটি কত। এখন যেহেতু এটা স্বাধীন, তো এটা এ এর উপর ডিপেন্ডই করবে না, এটার প্রবাবিলিটি হবে জাস্ট পি অফ বি এর প্রবাবিলিটি। মানে এই নোটেশনটা হয়ে যাবে পি অফ বি, যদি এ আর বি হয় স্বাধীন। সেম ভাবে এ বাই বি, এটা হয়ে যাবে জাস্ট পি অফ এ, কখন? ইফ এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। তখন আমাদের ওই যে সূত্রটা, এটাও চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে পি অফ এ গুণন পি অফ বি, এটা সূত্র হয়ে যাবে। জাস্ট কি হবে যে স্বাধীন ঘটনা, এ আর বি দুটো স্বাধীন ঘটনা, এবং এটা যদি এবং দ্বারা রিলেট করা যায় যে এটা হবে এবং এটা হবে, এবং স্বাধীন, বলো কোনটারে? ও, না ঠিকই তো আছে, সবই তো ঠিক লিখছি। কোনটা উঠতে? বি বাই এ হলে প্রবাবিলিটি অফ বি হবে এ, হ্যাঁ ঠিকই তো আছে। যে এ অলরেডি হ্যাপেন, বি হওয়ার প্রবাবিলিটি কত, এটা বোঝাচ্ছে এটা। এখন এই দুটো যদি স্বাধীন ঘটনা হয়, তাহলে এটা জাস্ট পি অফ বি হয়ে যাবে। আর এ অফ এ বাই বি মানে বোঝাচ্ছে বি ঘটে গেছে, এ আর ঘটনা কত। এখন যেহেতু স্বাধীন ঘটনা, তাহলে এটা জাস্ট পি অফ এ হবে। তাহলে এখন এই দুটো যদি আমি রিপ্লেস করি, তাহলে জাস্ট এখানে কি হবে? এই জায়গাটাতে শুধু পি অফ এ, এই জায়গাটাতে পি অফ বি, মানে আলটিমেটলি একটাই সূত্র পাওয়া যাবে, দ্যাট ইজ এ ইন্টারসেকশন বি হবে পি অফ এ ইন্টু পি অফ বি, স্বাধীন ঘটনা আর কি। ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখতে হবে যে স্বাধীন ঘটনা হলে জাস্ট দুইটা গুণফল হয়, আর যদি অধীন হয় তাহলে এই জিনিসটাই পাবে। তো এখন এইটা হচ্ছে কি, মানে এটা আমরা কি বললাম যে এবং দ্বারা রিলেটেড করলাম, এবং দ্বারা রিলেট করলাম, যে আমরা দেখলাম যে এ আর বি যদি দুটো স্বাধীন ঘটনা হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি গুণ করলে এদের এবং এর ইয়াটা আসে। তো এখন উল্টা ভাবে যদি বলি, যদি এটা করা সম্ভব হয় যে দুটো ঘটনা এবং দ্বারা রিলেটেড, এবং এই এবং হলে যে প্রবাবিলিটিটা পাওয়া যাবে সেটা হচ্ছে দুইটার ইন্ডিভিজুয়ালি প্রবাবিলিটির গুণফল, তাহলে আসলে ওই দুইটা ঘটনা স্বাধীন। উল্টা ভাবে যদি বলো আর কি, এই আর কি। সো স্বাধীন ঘটনা হলে দুইটা গুণ করবো আর কি, প্রবাবিলিটি শেষ, মানে এবং মেইন কথা হচ্ছে এটাই, এটা মনে রাখলেই হলো। তো এইখানে
সুন্দর মতো দেওয়া আছে। বর্জনশীল হলে বলা আছে যে বর্জনশীল ঘটনা হলে মানে কোনো বর্জনশীল হলে কি কমন পয়েন্ট থাকে কি থাকে না? কোনো কমন পয়েন্ট থাকবে না। তাহলে কি হবে? জাস্ট ২ টা এবং দ্বারা যদি অথবা দ্বারা যদি রিলেট করো তাহলে P of B এবং P of B P of A এই ২ টা যোগ হবে। যদি বর্জনশীল হয়, অবর্জনশীল হয় তাহলে কমন পয়েন্ট থাকে তাহলে কমন পয়েন্টটা বিয়োগ যাবে। আর স্বাধীন হলে জিনিসটা কি হবে? জাস্ট ২ টা গুণফল। আর নির্ভরশীল হলে কি হবে? এই যে এই সূত্র। সো এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। এগুলা ব্যবহার করে আমরা সামনে অঙ্ক করবো আরকি। ঠিক আছে? এরপর এই জিনিসটা এটা খুবই পরিচিত জিনিস নমুনা ক্ষেত্র তৈরি করা। তো আমরা অনেকভাবে করতে পারি। কার্তেশীয় গুণজ পদ্ধতিতে করতে পারি। প্রবাবিলিটি ট্রি দিয়ে তৈরি করতে পারি। আয়তাকার সারণী এটা করা যায়। সো এটা কি করছিলা? এই যে এই কার্তেশীয় গুণজ এইটা তো সিওর করছো। ট্রিটা বানাইছো। আয়তাকার সারণী এটা বানাইছিলা? মনে পড়ে? করছো? আচ্ছা তাইলে তো আর কি সবই তো জানো। তাইলে কি আর বলবো? কার্তেশীয় গুণজটা কার্তেশীয় গুণজ মানে কি বলো দি? মানে সেটের এখানে তো পড়ছিলা বোধহয়। তোমাদের A আর B যদি গুণ করি, C আর D যদি গুণ করি, তাহলে কার্তেশীয় গুণজ কি হয় বলো তো? হ্যাঁ, A আর C, হ্যাঁ? তারপর হচ্ছে হ্যাঁ, এটাই বলতেছি। ওই যে ট্রিটার মতোই না? এই একটার সাথে সবগুলো রিলেটেড করে যাবে। এটাই। তাহলে সবগুলা চলে আসতেছে যে এরকম আরকি। সো এটা কার্তেশীয় গুণজ ছিল। আর আয়তকার তো জানো আমরা বানাবো, কলাম বানাবো। ওই যে ইয়ার মতো ওই যে কি বলে? করছো তো বোধহয়। অনেকটা ম্যাট্রিক্স এর মতো জিনিসটা। তো এখন এগুলা খুবই এখন ম্যাথ করতে হবে আরকি। ম্যাথ করা লাগবে। যেমন এটা কি ম্যাথ দিছে? একটি সুষম মুদ্রা পরস্পর ২ বার টস করা হলে নমুনা ক্ষেত্রটি তৈরি করো। নমুনা ক্ষেত্র বানাইতে হবে। এখন তোমার ইচ্ছা তুমি এটা ট্রি দিয়ে করতে পারো, সারণী দিয়ে করতে পারো, কার্তেশীয় দিয়ে করতে পারো। ট্রি দিয়ে করিও। ২ বার টস করছি, করে নমুনা ক্ষেত্র তৈরি করতে বলছে এবং কমপক্ষে একটি হেড আসা সম্ভাবনা কত? এই অঙ্ক কি করা লাগবে? হেড আসবে, টেল আসবে। তারপরে কি আসবে? হেড আসবে, টেল আসবে। হেড আসবে, টেল আসবে। তো নমুনা ক্ষেত্রগুলা কি আসবে বলো দেখি? এইচ, 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 টি, 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 টি। তারপর বলছে কমপক্ষে একটি হেড। কমপক্ষে একটি হেড মানে একটা হেড হলেও হবে। তার চেয়ে বেশি হলেও সমস্যা নেই। তাহলে সেরকম আছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা। টোটাল হচ্ছে আমার ৪ টা। আর কমপক্ষে একটি হেড আছে এরকম ৩ টা ঘটনা আছে। 4/3 অ্যান্সার। ওরকমভাবে আরো অনেকভাবে বানায় দিতে পারে। বলবে যে পরপর ২ টা হেড হওয়ার সম্ভাবনা কত? তারপর বলবে যে প্রথম বার হেড তারপর টেইল হওয়ার সম্ভাবনা কত? তারপর বলবে টেইল তারপর হেড হওয়ার এগুলো দেখে তুমি বুঝতে পারো। আচ্ছা। তারপর হচ্ছে কি যে একটি সুষম মুদ্রা পরপর ৩ বার নিক্ষেপ করা হইছে, ৩ বার করা হইছে। নমুনা ক্ষেত্র বানাইতে হবে। তারপর নিচের গুলা বের করা লাগবে। সো এটা একটু দেখে নিও। তাহলে পারবা। নাকি? আর তো কথা হেড সহজ সেই তো। ৮ টা আসবে। তাই না? ৮ টা কেস আসবে। ৮ টা কেস আসলে হচ্ছে এগুলা কিন্তু একটা শর্টকাটও আছে, হ্যাঁ? আমি এর নেক্সট দিনে এই শর্টকাটটা বলে দেব। মানে হেড টেল এর ক্ষেত্রে মানে ওই যে কয়েন নিক্ষেপের ক্ষেত্রে আর আরেকটা হলো ওই যে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে শর্টকাট মোটামুটি পাওয়া যায়। আর আরেকটা নতুন জিনিস আছে এখানে যেটা হচ্ছে কার্ড। মানে কার্ড খেলতে পারো তুমি? মানে তাস, বাংলা কথায় তাস। আচ্ছা চিনো? তাহলে ভালো। কি থাকে বলো দি কার্ড খেলায়? কয়টা কার্ড থাকে? ৫২ টা কার্ড থাকে। ৫২ টা না? ৫২ টা কার্ড থাকে আর ৪ টা ক্যাটেগরি থাকে। প্রত্যেকটাতে ২ টা রাজা, ২ টা রানী, ২ টা টেক্কা এরকম টাইপের।
সো এই কার্ড খেলা দিয়ে সম্ভাবনার অঙ্কগুলো আসে। মানে জাস্ট ওই মানে কার্ড খেলা পারতে হবে না। মানে জাস্ট কার্ড খেলার মধ্যে কি, কি জিনিস থাকে ওই যে যেটা বললাম ওগুলো যদি জানি তাইলে হয়ে যায়। যেমন বলল যে আ কার্ড খেলার মধ্যে ওই যে কার্ড খেলতে শিখলে ইয়া রাজা হওয়ার বা রানী হওয়ার সম্ভাবনা কত? এরকম, এরকম টাইপের ম্যাপ আসতে পারে। সো এই তো এগুলো মানে মোটা দাগে এই অঙ্কগুলো হচ্ছে থাকে। কার্ডের অঙ্ক। তারপর হচ্ছে এই ছক্কা। তারপর হলো এই মুদ্রা নিক্ষেপ। ২ টা মার্জ করে দিতে পারে। আর কিছু সংখ্যা রিলেটেড আসবে। এই তো এগুলাই। তো প্র্যাকটিস করলে হয়ে যাবে। যেমন এইটা হচ্ছে ছক্কা নিক্ষেপের জন্য ২ টা ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে নমুনা ক্ষেত্র তৈরি করতে বলছে। তো ২ টা ছক্কা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটা কিভাবে বানাবা? এই যে এটা দিয়ে বানাবা তাইলে বেশি সুবিধা হবে। ধরো এটা ১ম ছক্কা ফার্স্ট, তারপর এটা হচ্ছে 2nd ছক্কা। তো ১ম ছক্কায় কে থাকে? 1, 2, 3, 4, 5, 6 এখানে 1, 2, 3, 4, 5, 6 এইতো। তারপরে এবার যদি কেস গুলো কি ১ম টা আগে লিখতে হবে 1, 1, 1 তারপর কি ১ম ছক্কায় তো এক একপাশে গেলেই হয় নাকি? 1, 1 ধরো ১ম টা আমি 1, 1, 2 দেখবো। এবার ইচ্ছা করো 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6 তারপর কি 2, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 6 করে 6, 6 আসবে। এখন এখানে বলছে যে ২ টা বিজোড় সংখ্যা ২ টি বিজোড় সংখ্যা উঠার সম্ভাবনা কত? দেখা লাগবে কোথায় ২ টা বিজোড় পাওয়া যাবে। ২ টি ৬ পাওয়ার সম্ভাবনা কত? টোটাল দেখবে ৩৬ টা আছে ৬ ছয় ৩৬ এইটা খালি করে দিই। তাহলে ৩৬ টার পর ২ টায় ৬ আসবে এরকম একটাই আছে এটা তাহলে 1 ২ টি একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? সেটা হচ্ছে এই বরাবর গেলে হচ্ছে 4 বাই কত ম্যাট্রিক্স হয় 6/6 ম্যাট্রিক্স মুখ্য কোণ বরাবর সব তুমি একই পাবা। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬ টা হয়তো 6/36 1/6 আসবে। তো এরকম আর কি অঙ্ক রাখছি? আর নাই অঙ্ক। তো আজকে কি করবা? কোনটা বই করবা? কেতাবেরটা করবা নাকি এসেরটা করবা? কেতাবেরটা করবা? করলে হলো। কেতাবেরটা দিয়ে করলে দেখতে পারো মানে আজকে হচ্ছে তোমাকে তো অনেক কিছু বললাম। মানে সূত্রগুলো বলা হইলো। দেখো কেতাবের বইটা বাইর করে তুমি একটা কাজ করতে পারো। ওই যে উদাহরণের যে ম্যাথ গুলো থাকে না? ওখানে তো তুমি মানে উদাহরণে তো বলা থাকে যে এটা মানে উদাহরণের অঙ্কগুলো আজকে দেখিও। তাহলে এরপরের দিন আমরা ডিরেক্ট অঙ্ক করা শুরু করে দিব। কারণ কনসেপ্ট তো মোটামুটি পড়ছি। আরো কনসেপ্ট আসবে তখন অঙ্ক করতে শিখা লাগবে আরকি। তো কি তোমার কাজ হলো কি আজকে হচ্ছে কেতাবের বই থেকে করি। ওখানটায় বের করে হচ্ছে উদাহরণে জিনিসগুলা দেখা শুরু করো। ঠিক আছে? উদাহরণের অঙ্কগুলা দেখবা। নিজে করার চেষ্টা করবা আগে। তারপর তখন আ না মিললে দেখবা। এরকম করে। ঠিক আছে? আচ্ছা আর আরেকটা জিনিস এটা হচ্ছে এই চ্যাপ্টারটা আর বিগিনার সমাবেশ চ্যাপ্টার যেটাই বলো, এই ২ টা চ্যাপ্টার আসলে একটু থিংকিং লাগে, তাই না? একটু চিন্তা শক্তি লাগে যে আ কোনটা হবে বা কোনটা হবে। যেমন কনিক্স বলো কিংবা হচ্ছে অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে গতিবিদ্যা, স্থিতিবিদ্যা কিংবা হচ্ছে জটিল সংখ্যা, বহুপদী এগুলোর ক্ষেত্রে তো একটা প্যাটার্ন বলে দিলাম যে এরকম ভাবে অঙ্কটা আগাবা তাহলে হয়ে যাবে। বাট এগুলার ক্ষেত্রে তো ওরকম প্যাটার্ন নাই যে মানে একেকটা অঙ্কের চিন্তা তোমাকে নিজে থেকে করা লাগতেছে। তো এই ২ টা অধ্যায় মানে পারবা কিভাবে? প্র্যাকটিসের উপর। মানে তুমি নিজে থেকে যত করবা তত ভালো হবে আরকি। মানে তত সহজে অঙ্কগুলো মিলাইতে পারবে। অঙ্কগুলো খুব কঠিনও না। মানে প্রবাবিলিটি এই অঙ্কগুলা দেখবা যে ৪ মার্ক কিন্তু তোমার ৩-৪ লাইনের হয়ে যাচ্ছে ম্যাথ। কিন্তু ওই যে চিন্তাটা আসতে হবে আরকি। তো মানে বুঝতে পারছো? এরকম তুমি যত বেশি অঙ্ক করবা তাহলে তত বেশি তোমার এই অধ্যায়গুলো তুমি পারবা। মানে
পুরোটাই প্র্যাকটিসের উপর। আর ওই কনিক-টনিক এগুলোর ক্ষেত্রে কি হয়? একবার করে নিলাম, একটা টাইপ দেখে নিলাম। এই আরকি। ব্যাপারটা এরকম। ওখানে চিন্তাটা একটু কম করলে হয়। কিন্তু এখানে এই ২ টাতে চিন্তা বেশি করতে হচ্ছে। বুঝতেছো তো বোধহয়? এই আরকি। ঠিক আছে তাহলে।